অবদান রাখতে পারবে না। টোটাল দেশের আমি মনে করি ইকোনমির উপর বিরাট একটা চাপ। সেই ক্ষেত্রে সরকারি এই বরোয়িংটা করতে হচ্ছে, তার মূল কারণ হচ্ছে আপনার 2009-10 অর্থ বছরে সরকার বিদেশি সাহায্য পেয়েছিল এইড, যেটা $990 মিলিয়ন, যেটা 10-11তে পেয়েছে সেটা $330 মিলিয়ন, অনেক কমে গেছে। এই বছর সেটা মাত্র $67 মিলিয়ন পেয়েছে। যদিও মাননীয় অর্থমন্ত্রী বলেছেন তার $2.8 বিলিয়ন কমিটমেন্ট আছে। কমিটমেন্ট আছে ঠিকই, কিন্তু আপনি যদি অর্জন করতে না পারেন, সরকার এখান থেকে না পেয়ে সে কি করলো, ব্যাংক থেকে বরোয়িং শুরু করলো। এবং প্রথম অর্থ বছরের প্রথম 5 মাসে সরকার 21,000 কোটি টাকা বড় করলো, যেটা তার বাজেটে প্রভিশন ছিল 18,000 কোটি টাকা, যে সারা বছর 12 মাসে সে 18,000 কোটি টাকা তুলবে। হঠাৎ করে 5 মাসে যখন সেই 18,000 কোটি টাকার জায়গায় 21,000 কোটি টাকা তুলে নিল, তখন ব্যাংকে তারল্য সংকট দেখা দিল। একদিকে তারল্য সংকট, আর একদিক দিয়ে আমাদের হাই ইন্টারেস্ট রেট, যার জন্য ইকোনমিতে আর একটা মারাত্মক আপনার রূপ ধারণ করছে, যেটা আমি একটা স্ট্যাটিস্টিক দিচ্ছি আপনাকে। গত এই কয়েক মাসে আপনার জুলাই টু নভেম্বর যে ক্যাপিটাল মেশিনারি আপনি দেখেন 85.67, সেখানে -35। গত বছর যেন র মেটেরিয়াল ছিল 68.87, এইবার যখন 8.68, তাহলে দেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এইটা হলো আমার প্রশ্ন। এফবিসিসিআই প্রেসিডেন্ট একে আজাদ যে কথাগুলো বললেন, অর্থনীতির যে চ্যালেঞ্জগুলো উনি তুলে ধরলেন, আপনার দৃষ্টিতে অর্থনীতিবিদ হিসেবে আপনি কি মনে করেন চ্যালেঞ্জগুলো কি? না, উনি বিষয়বস্তুগুলো ঠিকই তুলে ধরেছেন এবং প্রাইভেট সেক্টরের যে কনসার্ন সেটা ফুটে উঠেছে ওনার বক্তব্যের মাধ্যমে। তবে আমি একটু বলবো যে আমাদেরকে একটু বৃহত্তর অর্থনীতির প্রেক্ষাপটে দেখতে হবে, কারণ বাংলাদেশ ব্যাংক যে নীতির পরিবর্তনটা করলো এটা কিন্তু একদিনে হয় নাই। এবং এটার যে প্রয়োজনীয়তা সেটা আমাদেরকে কেন করতে হলো সেটাও আমাদেরকে একটু বোঝা দরকার। এবং সেই জন্য আমি বলবো যে আমাদের যদি পরিবর্তনটা না হতো, তাহলে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের অর্থনীতি কোন দিকে যাচ্ছিল। আমরা একদিকে দেখছিলাম যে গত বছর আমাদের ইম্পোর্ট লেভেল বেড়ে 40% হয়ে গিয়েছিল। সেই ধরনের ইম্পোর্ট সাস্টেন করার মতো আমাদের ক্যাপাসিটি বা কোনো অর্থনীতিতে থাকে না, এক বছরে 40% গ্রোথ। কাজে ওই একটা উঁচু লেভেল থেকে আমাদেরকে দেখতে হবে যে এই যে চেঞ্জগুলো আসতেছে, সেটা কিন্তু আমাদের বেসটাকে খুব উঁচু লেভেলের থেকে আর দেখছি আমরা, সেই জন্য অনেক সময় মনে হয় খুব ড্রামাটিক চেঞ্জ হচ্ছে। তো এটা একটা মনে রাখতে হবে। 2 নম্বর যেটা হচ্ছে যে আমাদের অতীতের যে নীতিগুলো, যেমন 1 নম্বর ছিল যে ইন্টারেস্ট রেটের ক্যাপ ছিল, যার ফলে বরোইং রেটটা কম ছিল, সেটার ফলেই কিন্তু অতীতে প্রাইভেট সেক্টর ক্রেডিট এবং টোটাল ক্রেডিট এক্সপ্যানশন এবং মনিটারি এক্সপ্যানশন, মনিটারি যে পলিসি যেটা বাংলাদেশ ব্যাংক অ্যানাউন্স করতো তার থেকে সব দিক থেকে ছাড়িয়ে যেত। বাংলাদেশ ব্যাংক বলেছিল M2 এক্সপ্যানশন হবে 16%, বাস্তবে হয়েছে 22%। বাংলাদেশ ব্যাংক বলেছিল যে ক্রেডিট এক্সপ্যানশন হবে 18 থেকে 19%, বাস্তবে হয়েছিল 27% বা 26%। তো এইভাবে সবগুলো জায়গাতেই তারা স্লিপ করে যাচ্ছিল। ফলে কি হয়েছে, কিউমুলেটিভলি আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন চলে গেছে আমাদের 12%-এ, আমাদের স্টক মার্কেটে বাবল হয়ে সেটা বাস্ট হলো, আমাদের হাউজিং মার্কেটে একটা বাবল হয়ে আছে যেটা বাস্ট হতে যাচ্ছে। তারপরে আমাদের বহির্বাণিজ্যের উপর বিরাট একটা চাপ পড়ে গেল এবং এক্সচেঞ্জেরটা মোটামুটি ভাবে একটা, আমি যেটাকে নোঙ্গরবিহীন নৌকর মতো নিচে সমুদ্রের দিকে ধেয়ে চলছে। তো এই সিচুয়েশনটাকে এখন যেটাকে আমরা বলি একটা বাদ দিয়ে ঠেকাতে হবে। তো বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসির স্টেটমেন্টটাকে এই পরিপ্রেক্ষিতে দেখতে হবে যে আমাদের একটা কিছু করতে হবে যেটা বিজনেস অ্যাজ ইউজুয়াল না। আপনি কি মনে করেন এই যে মনিটারি পলিসি অতি সম্প্রতি যেটি বাংলাদেশ ব্যাংক দিয়েছে, এটি দিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করা সম্ভব? বাংলাদেশ ব্যাংক যদিও প্রাইভেট সেক্টরের দিক থেকে ক্রেডিট কমিয়ে আনতে পারে 18% থেকে 16%-এ, কিন্তু সরকারেরটাকে 62% থেকে 31%-এ নামিয়ে আনা আদৌ সম্ভব হবে কিনা, এটা আমার জন্য একটা বড়, আমার মনে হয় একটা বাংলাদেশ ব্যাংক শুধু না সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। এবং এই মনিটারি পলিসির ব্যর্থতা বা সার্থক প্রয়োগ ডিপেন্ড করবে ওইটার উপর। আপনার কথায় এবং ডক্টর হাসান মনসুরের কথায় যে কথাগুলো উঠে আসলো, কিন্তু আমাদের অর্থমন্ত্রী যেটি দাবি করছেন বিভিন্ন সভায় বিভিন্ন ফোরামে যে অর্থনীতিতে কোনো সংকট নেই, আপনি ব্যবসায়ী সংগঠনের শীর্ষ নেতা হিসেবে আপনি আসলে সংকট তার সঙ্গে কতটুকু একমত? আমি তো দুটো জিনিস তুলে ধরলাম আপনাকে। একদিকে তো সরকারের অ্যাচিভমেন্ট বা দেশের অ্যাচিভমেন্ট গুলো আপনাকে তুলে ধরেছি, এবং সরকারের যে খাতে যে বরোইংটা, কেন বরোইং হচ্ছে, কারণ বিদেশি যে সব লোন আসার কথা ছিল আমরা পাইনি, মাত্র 67 মিলিয়ন পেয়েছি আউট অফ 2.8 বিলিয়নের কাছে।
তো এই কারণে সরকারের কিন্তু হচ্ছে, পাশাপাশি সরকার পেট্রোলিয়াম খাতে তার ইম্পোর্ট বেড়ে গেছে 103%। সরকারের অর্থনৈতিক অবস্থা এমন নাই যে সরকার প্রতি বছর এই লোকসানি প্রতিষ্ঠানগুলো চালাতে পারে। আমরা বলেছি যে আপনার আইদার পিপিপির মাধ্যমে এটাকে হস্তান্তর করা হোক, অথবা 100% এটা প্রাইভেট সেক্টরে দেওয়া হোক। তো এক্ষেত্রে যেটি বারবার উনি বলেছেন, আমরা রিপোর্টও দেখেছি, উনি বলেছেন হাত পা বেঁধে আমাকে সাঁতার কাটতে দিলে যেটা হবে, এটিকে কিভাবে অ্যাড্রেস করা দরকার? আমি একটু ব্যালেন্সড ভিউ নিব। আমি ওনার সাথে একমত যে এই আমাদের যে পাবলিক সেক্টর যেগুলো অনুৎপাদনশীল, মোটামুটি আমার মতো মনে হয় অনুৎপাদনশীল, নেগেটিভ উৎপাদনশীল তারা, এবং তাদেরকে শুধু বড় সরকার বড় করে তাদের বেতনও দিচ্ছে, তাদের কাঁচামালও কিনে দিচ্ছে, সবই করে দিচ্ছে, এবং এটাকে কোনোভাবে কন্টেইন করতে হবে। দরকার হলে প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দেওয়া অনেক আগেই উচিত ছিল, কেন করে নাই সেটাই আমার বোধগম্য না। এখানে অবশ্যই রাজনীতি এবং অন্যান্য বিষয় আছে, কিন্তু এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, এবং এখানে যদি আমরা কমাতে পারি সাকসেসফুলি, এটা কিন্তু একটা প্রপার অ্যালোকেশন অফ রিসোর্সও হবে। 2 নম্বর যেটা আমি বলবো যে সরকারের ভর্তুকি যে কোনোভাবেই হোক কমিয়ে আনতে হবে, কারণ সরকার আমাদের বাংলাদেশের ইতিহাসে সবসময় ভর্তুকির পরিমাণটা ছিল 0.4 থেকে 0.6 জিডিপির। এই বছর বাজেটই করা আছে 2.5%, যেটা অল টাইম হাই, কিন্তু বাস্তবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যেটা 3.5-4.5% হয়ে যেতে পারে জিডিপি, যেটা কোনোদিনও হয় নাই বাংলাদেশের ইতিহাসে। ভাই, এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো, আমাদের একটি বিরতির সময় হয়েছে। দর্শক, বিজনেস ভিশনে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।